বহু বছর আগের কথা। এক গ্রামে, সেখানে থাকতেন মধ্যবিত্ত কৃষক মহেশ বসু। প্রথম স্ত্রী মালতী মৃত্যুর পর দুই মেয়ে সোনা আর রূপা। ছোটবেলাতেই মায়ের স্নেহ হারায়। সংসারের দায়িত্বে মহেশ দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু নতুন মা তনু ছিলেন নিষ্ঠুর ও নির্দয়। মহেশ কাজের জন্য বাইরে গেলে সেই সুযোগে তিনি দুই বোনের উপর অত্যাচার করতেন। আজ কয়েকদিন পর মহেশ শহর থেকে বাড়ি ফিরছেন, আর তনু মেয়েদের ডেকে কড়া ভাষায় বলতে লাগলেন, এই তোরা শোন, এদিকে আয়। আজ তোর বাপ ফিরছে, বাড়ির সব কাজ আগে থেকেই করে রাখিস। আর বাবার সামনে আমার নামে নালিশ করলে তোদের হাড় ভেঙে দেব। তোরা জানিস তো, আমার মেজাজ খারাপ হলে আমি কাউকেই ছাড় দিই না। ঠিক আছে মা, আমরা এখনই সব কাজ করে ফেলছি, আমাদের উপর রাগ করবেন না। কিন্তু মা, আমাদের বড় খিদে পেয়েছে, কাল দুপুর থেকে পেটে কিছু পড়েনি, যদি কিছু খেতে দাও। কাজে ফাঁকি দিলে পেটে কিছু জুটবে না। কিছুক্ষণ পর সে বাইরে গরুর গাড়ির শব্দ শোনা গেল। ফিরেছেন। তনু তড়িঘড়ি করে মুখের ভাব বদলে দরজার দিকে ছুটে গেলেন। কেমন আছো গিন্নি? ঘরদোর তো খুব পরিষ্কার লাগছে। আমার লক্ষ্মী মেয়েরা কোথায়? বেনে, সোনা, রূপা, তোরা কোথায় রে মা? এসেই মেয়ের খোঁজ। এদিকে সংসারে একা খেতে খেতে আমার শরীরটা শেষ হয়ে গেল। তোমার মেয়েরা তো সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, আর আমি বাড়ির সব কাজ করি। আমার কপালে কি কোনোদিন একটু শান্তি নেই? আরে না না, রাগ করছো কেন? অনেকদিন পর ওদের দেখতে ইচ্ছে করছে তো তাই ডাকলাম। ওরা কি তবে বাড়িতে নেই? বাড়িতে থাকবে কেন? বড়টা তো এখন ডানা গজিয়েছে। মুখে মুখে এমন কথা বলে যে শুনলেলে তোমার কান জ্বালা করবে। পাড়ার সবার সাথে ঝগড়া করে বেড়ায়, আর ছোটটাও হয়েছে তার মতো। দুজনে মিলে আমার জীবনটা বিষিয়ে তুলছে। আমি কিছু বললেই ওরা বলে আমি নাকি ওদের সৎ মা, তাই ওদের উপর নাকি জুলুম করি। এ কি বলছো? আমার মেয়েরা কি সত্যি এতটা বিগড়ে গেল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি কি তবে ওদের ভুল শিক্ষা দিয়েছি? ভুল শিক্ষা কি আর তুমি দিয়েছ? একা পেয়ে ওদের মাথায় সব কুচিন্তা ঢুকেছে। এখন তো শুনছি গ্রামের লোকের বাড়ি গিয়ে জিনিস চুরি করে। এই চুরির বদনাম যদি একবার হয়, তবে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি কত কষ্টে ওদের আগলে রাখছি তা শুধু আমিই জানি। চুরি? এই, আমি কি শুনছি? মহেশের মেয়েরা চোর হবে? না, এটা আমি মেনে নিতে পারছি না। তুমি ওদের ঠিকভাবে শাসন করো না কেন? শাসন করতে গেলেই তো গ্রামের লোক আমায় নিন্দা করে বলে সৎ মা হয়ে মেয়েগুলোকে মারছে। আমার হাত পা বাঁধা গো। তুমি এখন যা করার করো। ব্যাস, আর কিছু বলতে হবে না। আজ আসুক ওরা, আমি একটা বিহিত করেই ছাড়বো ওদের। এত আশকারা দেওয়া ঠিক হয়নি। অন্যদিকে একটা ধানের জমিতে সোনা আর রূপা তখন ঘাস কাটছিল। বড় বোন সোনা ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছিল। চলো বাড়ি ফিরি, বাবা বাড়িতে পৌঁছে গেছেন নিশ্চয়ই। দেখিস, আজ আমাদের জন্য তিনি শহর থেকে ভালো কিছু আনবেন। দিদি, আমার খুব ভয় লাগছে। মা কি বাবাকে আমাদের নামে উল্টোপাল্টা কিছু বলেছে? বাবা কি আমাদের উপর রাগ করবেন? রে পাগলি, বাবা তো আমাদের খুব আপন, তিনি আমাদের খুব ভালোবাসেন। দেখবি, আজ সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিদি, আমি শুনেছি মা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। মা চলে গেলে বাবাও নাকি বদলে যায়। তুই ছোট তো, তাই এমন ভাবছিস। চল বাবার কাছে যাই, সব ভয় কেটে যাবে। সোনা রূপাকে সাহস দিলেও মনে মনে সে নিজেও খুব চিন্তিত ছিল। তারা যখন বাড়ি পৌঁছালো, দেখল তার বাবা উঠোনে রাগী মুখে বসে আছেন। তাদের দেখেই তিনি গর্জে উঠলেন। কোথায় ছিলি তোরা এতক্ষণ? আমি বাড়িতে এসেছি আর তোরা বাইরে ঘুরে বেড়াচ্ছি। কোনো আদব কায়দা কি তোদের নেই?
তোদের নামে যা শুনছি তাতে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। বাবা, আমরা তো বাইরে খেলতে যাইনি। মা আমাদের বলেছিলেন মাঠে কাজ করতে, তাই আমরা কাজ করতে গিয়েছিলাম। মিথ্যে কথা বলবি না। তোর মা তো বলল সে নিজেই সব কাজ করে, আর তোরা অবাধ্য হয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াস। তোদের এই অবাধ্যতা আর চুরির স্বভাব আমি একদমই মেনে নেব না। দেখলে তো আমার সামনেই কিভাবেই মিথ্যে কথা বলছে। এটাই ওদের আসল রূপ। মা, আপনি এমন কেন বলছেন? আমরা তো আপনার কথা মতোই সব করেছি। বাবা, বিশ্বাস করুন, আমরা কোন ভুল কাজ করিনি। চুপ কর, তোদের কথা আর শুনতে চাই না। তোদের শাস্তি পেতেই হবে। আজ রাতে তোরা ঘরের ভেতরে আসবি না, বাইরে বারান্দায় থাকবি। আর কাল সকালে তোদের সাথে নিয়ে আমি একটু বাইরে বেরোবো। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমরা তাই করব। তারা জানতো না মহেশ মনে কি চলছে। অন্ধকার রাতে খিদের জ্বালায় তারা একে অপরকে জড়িয়ে শুয়ে রইল। আর টনু মনে মনে হাসছিল, কারণ সে মহেশের মন থেকে মেয়েদের প্রতি ভালোবাসা কমাতে পেরেছে। উনি কি আমার মন রাখার জন্য নাটক করছে? সকাল হওয়ার আগে আমাকে একটা পাকা বুদ্ধি বের করতেই হবে। ওই আপদগুলো যেন আর এই বাড়িতে ফিরে না আসে। সারা রাত দুশ্চিন্তা করার কারণে ভোরের দিকে তনুর চোখ লেগে এলো। গভীর ঘুমে সে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ল যে কখন সকাল হলো আর কখন মহেশ মেয়েদের নিয়ে ঘর থেকে বের হবার প্রস্তুতি নিল সে টেরও পেল না। এদিকে সূর্য ওঠার আগেই সোনা আর রূপা তৈরি হয়ে বাবার কাছে এসে দাঁড়ালো। বাবা, আমরা দুজনেই তৈরি যাওয়ার জন্য। আচ্ছা বাবা, আমরা কি মাকে ডেকে বলে আসব যে আমরা যাচ্ছি? না না, একদম না। তোমাদের মা এখন গভীর ঘুমে আছে, তাকে জাগানো ঠিক হবে। শরীর খারাপ হতে পারে। শোনো, আমি শহর থেকে তোমাদের জন্য নতুন কিছু কাপড় এনেছি, সেগুলো সঙ্গে নিয়ে নাও, কাজে লাগবে। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন। আপনি কত ভালো। চলুন, দেরি হয়ে যাবে। আপনিও তো আমাদের সাথে থাকবেন, তাই না? হ্যাঁ রে মা, আমিও থাকবো। চল, এখন অনেক কথা হলো, এবার রওনা দেওয়া যাক। এই বলে মহেশ তার দুই মেয়েকে নিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলেন। মেয়েদের মনে আনন্দ, কিন্তু বাবার মনে কি চলছে তা শুধু তিনিই জানেন। হাঁটতে হাঁটতে তারা গ্রামের বাড়িঘর পেরিয়ে অনেক দূরে চলে এলো। একসময় তারা এক ঘন জঙ্গলের পথে এসে দাঁড়ালো। চারদিকে শুধু গাছ আর গাছ, কোনো মানুষের চিহ্ন নেই। সোনা কৌতূহলে জিজ্ঞেস করল, বাবা, আমরা কোন দিকে যাচ্ছি? আমরা তো হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এসেছি। আমার খুব ভয় করছে বাবা। আসলে আমরা যাচ্ছিটা কোথায়? আরে বোকা মেয়ে, তোর বাবা যখন সাথে আছে তখন ভয়ের কি আছে? আমি পথ চিনি। তবে আমি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। তোরা এক কাজ কর, ওই সে দূরের ঝর্ণা থেকে একটু জল নিয়ে আয়, আর পারলে কিছু ফল নিয়ে আয়। কিছু খেয়ে হাঁটতে শুরু করব আমরা। আমি এখানেই বসে আছি তোমাদের জন্য। যা তোরা। ঠিক আছে বাবা। তারপর দুজন বাবার কথা মতো জল আর খাবার আনার জন্য জঙ্গলের দিকে আরও এগিয়ে যায়। তার বাবা তাদের জন্য শেখাই বসে থাকল। যেই তারা কিছু দূর গেল, মহেশ চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দুই বোন আসে দেখে তাদের বাবা নেই। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা বুঝতে পারে তার বাবা ইচ্ছা করে তাদেরকে এখানে রেখে চলে গেছে। দুজন কষ্টে কাঁদে থাকে। দিদি, আবার আমরা কোথায় যাব? আমরা এই জঙ্গলে কি করব? কোথায় যাব? আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু এখন কেঁদে কোন লাভ নেই। কান্না দিয়ে তো আর আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। এখন আমাদের নিজেদেরই একে অপরকে বাঁচাতে হবে। চল, রাত কাটানোর জন্য কোন নিরাপদ জায়গা খুঁজি। আমাদেরই পথ খুঁজে নিতে হবে। সন্ধ্যা হওয়ার আগেই আমাদের থাকার জন্য কিছু একটা করতে হবে। চলো বোন, আমরা দুজন জঙ্গল থেকে সব জিনিস নিয়ে আসে একটা ঘর বানাই। সেখানে দুজন থাকবো।
আর এখানকার ফল বিক্রি করে দুজন পেট চালাবো। তারপর দুজন কাজ শুরু করে, একটা ছোট্ট ঘর করে, আর দুজন সেখানেই থাকে শুরু করে। সময় কেটে যেতে লাগলো। দুই বোন জঙ্গল থেকে ফল সংগ্রহ করত। সেই ফল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। যা আয় হতো তা দিয়ে নিজেদের দরকারি জিনিস কিনত, আর রাত হলেই কুঁড়ে ঘরে ফিরে আসত। সাদামাটা হলেও তাদের জীবন শান্তিতে চলত। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। এখন দুই বোনই বড় হয়েছে, আর এত সুন্দরী হয়েছে যে কেউ দেখলে তাকিয়ে থাকত। একদিন সকালে বাইরে বের হওয়ার সময় সোনা রূপাকে বলছিল, বোন, আজ আমি জঙ্গলের একটু দূরে যাচ্ছি। কিছু তাজা ফল আনবো, যাতে বাজারে ভালো দাম পাওয়া যায়। কিন্তু আজ তো আমাকেও বাজারে যেতে হতো, আর ফেরার পথে বাড়ির রেশনও আনতে হতো। আমি কালই কিছু ফল পেড়ে রেখেছিলাম, সেগুলো নষ্ট হয়ে যাবে। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। যখন আমি বাড়ি এসে তোমাকে ঘরে পাই না, তখন বুকটা কেঁপে ওঠে, খুব ভয় লাগে। আমি চারদিকে তোমাকে খুঁজতে থাকি। যদি একদিন তোমাকে হারাই, আমি একা কিভাবে বাঁচব? আরে পাগলি, এমন কথা ভাবিস কেন? আমারও তো তুই ছাড়া আর কেউ নেই। আমি তোকে ছেড়ে কোথাও যাব বলো তো? আর যদি কখনো দূরে যেতেও হয়, তোকে বলেই যাব, কথা দিলুম। ঠিক আছে, এখন তুই কালকের জন্য ফল পেড়ে নিয়ে আয়। এই কথা বলে সোনা ফলের ঝুড়ি নিয়ে জঙ্গলের ভেতরের দিকে রওনা হল। তারা দুই বোন এত সুন্দরী ছিল যে যখন সে বাইরে বের হতো তখন তাদের দিকে সব লোক তাকিয়ে থাকত। সেদিন ভাগ্যের খেলায় সেই রাজ্যের যুবরাজ সেই জঙ্গলে শিকার করতে বেরিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ে সোনার দিকে। তারপর তারা সোনার পিছু নিতে লাগে। সোনার পিছু পিছু করতে করতে তারা পৌঁছে যায় তাদের সেই ছোট কুঁড়ে ঘরে। যুবরাজ দেখে সেখানে আর একটা সুন্দরী নারী আছে। যুবরাজ সেখানে যায় আর সোনাকে দেখে বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি এই রাজ্যের যুবরাজ রুদ্রপ্রতাপ। সোনা প্রথমে অবাক হয়ে যায়। তাকে আর একটা যুবরাজ বিয়ে করবে সেটা তার কল্পনার বাইরে ছিল। তবে তারও রাজকুমারকে দেখে ভালো লেগে যায়। একটু লজ্জা পেয়ে সোনা বলল, হ্যাঁ, আমি রাজি। কিন্তু আমি চলে গেলে আমার বোন আর কি হবে? আমরা তো এখানে দুজনই থাকি। যুবরাজের সাথে এসেছিল তার প্রিয় বন্ধু রাঘুনাথ। সে বলে ওঠে, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার বোনকে বিবাহ করতে চাই। এই কথা শুনে তারা দুই বোন খুশি হয়ে যায়। তাহলে রঘুনাথ, আমাদের রানীকে তাহলে কাল নিয়ে যাব। ঠিক তার পরদিন যুবরাজ আর রঘুনাথ তার বাবা মার নির্দেশ মতো কিছু লোকজনকে নিয়ে আসে আর তাদের দুই বোনকে তাদের রাজপ্রাসাদে নিয়ে যায়। রাজপ্রাসাদে পৌঁছে দুই বোন খুব খুশি ছিল। যে বোনদের খাওয়ার জন্য কিছু ছিল না, না থাকার মতো। আজ তারা এই রাজ্যের রানী হবে। তারপর ধুমধাম করে তারের বিয়ে হয়ে যায়। রূপা সোনার বোন হওয়ার কারণে যুবরাজ রঘুনাথকে প্রাসাদের মধ্যেই একটা ঘর দিয়ে দেয় থাকার জন্য। তারপর তারা মিলেমিশে থাকতে শুরু করে। কয়েক বছর কেটে যায়। সোনার একটা ফুটফুটে ছেলে হয়। আজ আমি অনেক খুশি। রাজ্য সব লোককে নিমন্ত্রণ জানাও, তারা যেন আসে খেয়ে যায়। পরের দিন রাজদরবারে খাওয়ানো শুরু হয়। হঠাৎ চোখে পড়ে সোনার তার সেই বাবা আর সৎ মায়ের দিকে। তার বাবা মা তাদের দেখে অবাক হয়ে যায়। সোনা তাদের দিকে এগিয়ে যায়। মা সোনা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মায়ের মিথ্যা কথা বিশ্বাস করে তোমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি তোমার মা এত বড় মিথ্যাবাদী ছিল। মা সোনা, মা রূপা, আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল করেছি। তোমরা তো আমাদের বাবা মা।
আমাদের কাছে এরকম ক্ষমা চেয়ে না। আমরা অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সেদিন যদি তোমরা আমাদের তাড়িয়ে না দিতে, তাহলে হয়তো আজকে এই রাজ্যের রানী হতে পারতাম না। তাই ভগবান যা করে ভালোর জন্য করে।